আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের ৩৭৮ হতে ৩৮২ ধারা। এটা একটু রিভিশন দেই, দিয়ে তারপরে সামনে যাই। দণ্ডবিধি আইনের ৩৭৮ ধারা হচ্ছে চুরির সংজ্ঞা। উপাদান হবে ৫টা। চুরির সংজ্ঞা উপাদান ৫টা। মালিকের দখলভুক্ত প্রস্তাবের সম্পত্তি অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করলে সেটা চুরি হবে। যদি না এখান থেকে একটা উপাদান বাদ যায় তাহলে সেটা চুরি হবে না। ৭৯ ধারা। ৮০ ধারা হচ্ছে ৭৮ ধারা। ৭৯ ধারা হচ্ছে চুরির শাস্তি। চুরির শাস্তিটা কোথায়? বাহির হইতে যদি চুরি করে তাহলে তার শাস্তি হচ্ছে ৭৯ ধারা। ৮০ ধারা হচ্ছে বাসগৃহ, অর্থাৎ গড় থেকে চুরি। এখন বাসগৃহ বলতে কোনগুলা বোঝায়? যেমন কোনো তাঁবু হইতে পারে, যানবাহন হইতে পারে, জাহাজ হইতে পারে, অথবা কোনো অট্টালিকা হইতে পারে বা দালানকোঠা হইতে পারে, যেটা কি হয় সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার হয়। যদি এইরকম কোনো স্থান থেকে চুরি করে তাহলে সেটা হবে ৩৮০ ধারা। শাস্তি ৮১ ধারা হচ্ছে চাকর বা কেরানি কর্তৃক চুরি করলে তার শাস্তি হচ্ছে ৩৮১ ধারা। ৮২ ধারা হচ্ছে চুরি, মৃত্যু ঘটান এইসবের কালে আঘাতের উদ্দেশ্য বা প্রস্তুতি নিয়ে, অর্থাৎ চুরি কালে যখন সে বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হইলে সে কি করবে? আঘাত দান করবে, আঘাত দান করে সেখান থেকে মুক্তি পাবে। এইরকম উদ্দেশ্য নিয়ে যখন সে যাবে তখন তার শাস্তি হচ্ছে ৩৮২ ধারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনাটা আপনারা একটু মনোযোগী হবেন, কারণ এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত অপরাধের ৩৮৩ ধারা হচ্ছে বলপূর্বক সম্পত্তি আদায় এর সংজ্ঞা। ৩৮৩ ধারা হচ্ছে বলপূর্বক সম্পত্তি আদায় এর সংজ্ঞা। এখন বলপূর্বক সম্পত্তি আদায়টা মূলত কি বোঝায়? আমরা ভিতরে যাওয়ার আগে আগে একটু আপনাদের কাছ থেকে একটু জানি। এস এম আহমেদ, একটু আপনি বলেন বলপূর্বক সম্পত্তি আদায় বলতে কি বোঝা যায়? নাসরিন সুলতান, আপনি বলেন বলপূর্বক সম্পত্তি আদায় বলতে আপনি কি বুঝেন? আমরা যদিও এখনো পড়ার ভিতরে যাই নাই, আপনি কি বুঝেন সেটা একটু বলেন। এটা হচ্ছে স্যার কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো ভয়ভীতি দেখাইয়া চিনিয়ে নেয়াকে এ ধরনের কোনো প্রশ্ন না স্যার। ভয়ভীতি দেখিয়ে কোনো সম্পত্তি আদায় করা। হুম, হয়েছে মোটামুটি। এরকম টাইপ। আরিফ আরিফ হ্যাঁ, এরকমই। তবে এটার ব্যাপার মানে তাৎক্ষণিক ব্যাপারটা নাই এটা। মানে এটা পরেও হইতে পারে, ভয় দেখাইছে একদিন দুদিন পরে হইতে পারে, বা তখন হইতে পারে, এরকম। কিন্তু এখানে ভয় থাকতে হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি দুটো হইতে পারে, বাধ্য করতে হবে, প্রদানে বাধ্য করতে হবে। হ্যাঁ, এটা এক কথায় ভয়ভীতি আমরা যদি পাশাপাশি। ধরি নেই তাহলে এটা কি হইতে পারে? যদি আমরা এক কথায় ধরি তাহলে সেটা কি হইতে পারে? যে চাঁদা। হ্যাঁ, এক চাঁদা কথায় আদায়। এক কথায় যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে চাঁদা। যাই হোক, এখন আমরা একটু বইয়ের ভিতরে ঢুকি, যে বইয়ের ভিতরে কি বলে আমরা সেটা একটু দেখি। যদিও আমরা বইয়ের ভাষা হুবহু বলতেছি না, আমরা আমাদের নিজেদের মতো করে বলতেছি যতটুকু আমরা বোধগম্য হয়। তাহলে ৩৮৩ দ্বারা হচ্ছে বলপূর্বক সম্পত্তি আদায় বা সম্পত্তি গ্রহণের সংজ্ঞা। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করার জন্য, প্রদানকে দেওয়ার জন্য, অথবা দান করার জন্য, অথবা চাঁদা দেওয়ার জন্য, অথবা কি করা মূল্যবান জামানত হিসেবে গ্রহণযোগ্য হইতে পারে এমন কোন দলিল, দস্তাবেজ, স্বাক্ষর, সিলমোহর দেওয়ার জন্য যখন ভয় ভীতি প্রদর্শন করে তখন এই ব্যক্তিরে প্ররোচনা দেয় যে আপনি এটা দেন, না দিলে আপনার ক্ষতি হবে। তখন এটা কি হবে? বলপূর্বক সম্পত্তি আদায় বলে গণ্য হবে। এটা হলো সংজ্ঞা।
তাহলে এগুলা হচ্ছে বইয়ের একবারে মনে হয় যে গভীরের বিষয়। তাহলে আমরা এটা কিভাবে সহজ করব? সহজ করব হচ্ছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভয় দেখায় দান করার জন্য, চাঁদা দেওয়ার জন্য, মূল্যবান জামানতে স্বাক্ষর করার জন্য, সিলমোহর দেওয়ার জন্য, অথবা হস্তান্তর করার জন্য। না দিলে কি হবে? তার ক্ষতি হবে, বা দান চাঁদা দিতে প্ররোচিত করে, তাহলে সেটা বলপূর্বক আদায় বলে গণ্য হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম? প্ররোচনা পাইলাম, অর্থাৎ আপনাকে ভুল বুঝাইছে যে আপনি যদি এটা না দেন তাহলে তো আপনার তো ক্ষতি হয়ে যাবে। এখন স্থাবর অস্থাবর দুই সম্পত্তি হইতে পারে। আবার কি বলছে? এটা মূল্যবান জামানত হইতে পারে, স্বাক্ষরিত হইতে পারে, শিলমোহরকৃত হইতে পারে, রূপান্তর করার জন্য হইতে পারে, হস্তান্তর করার জন্য হইতে পারে। না দিলে কি হবে? ক্ষতি হবে। এখন এটার আমরা একটু সংজ্ঞা দেই, তাহলে সংজ্ঞাগুলো দিলে পরে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। নুরুল ভাই, আপনার বাংলা আসে না, একটু যতে বলেন। তাহলে আমরা এক দুইটা উদাহরণ দেই। যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আইসা বলল যে তুমি এখানে বসছো, ভালো করছো, আমাকে তুমি চাঁদা দিতে হবে। এখন যেমন এস এম আহমেদের কাছে নুরুল ইসলাম ভাই চাঁদা চাইলো যে আপনি চাঁদা দেন। তখন সে বললো যে এস এম আহমেদ বললো যে আমি চাঁদা দিতে পারবো না। বললো যে যদি তুমি কালকের ভিতরে 10,000 টাকা চাঁদা না পৌঁছাও তাহলে তোমার ছেলেকে আমরা কি করব? অপহরণ করব বা কিডন্যাপ করব, অথবা তোমার বাড়িঘর জ্বালাই দিব, পুড়ে দিব, এইরকম একটা হুমকি দিল, দিয়ে চলে গেল। উদাহরণগুলো একটু বুঝবেন। হুমকি দিয়ে চলে গেল। এখন এই যে হুমকি দেওয়ার যে দিল, এটাই হচ্ছে কি? বলপূর্বক আদায় করা জন্য সংজ্ঞা। এখন যখন এস এম আহমেদ এইটা কি করলো, চাঁদাটা নুরুল ইসলাম ভাইকে দিয়ে দিল, তখন কিন্তু আবার তার শাস্তি হয়ে যাবে 384 ধারায়, যখন সে দিয়ে দিল। তাহলে এটা কি হইলো? চাঁদা নিল। এখন 2 নম্বর উদাহরণে যাই। 2 নম্বর উদাহরণ হইলো কি? রেদওয়ানুল করিম এএসআই আরিফের নিকট একটা দলিল পাঠাইলো। এএসআই রেদওয়ান দলিলটা পাঠিয়ে আরিফকে বলল যে এই দলিলে সই করে দিয়ে দাও। এটা কি হইতে পারে? যেমন আমরা বিভিন্ন টেন্ডার দেখি, বিভিন্ন টেন্ডার হইতে পারে, অথবা বিভিন্ন চুক্তিপত্র হইতে পারে, অথবা কোনো মূল্যবান জামানত যেটা দলিলও হইতে পারে, সেটাতে বললো যে স্বাক্ষর দেওয়ার জন্য। যখন সে স্বাক্ষর দেওয়ার জন্য তাকে ভয় ভীতি দেখাবে, তখন এটা বলপূর্বক আদায় হিসেবে গণ্য হবে। আর যদি তখন এএসআই আরিফ তার ভয়ের কারণে যদি এটাতে সই করে দিয়ে দেয়, স্বাক্ষর করে দিয়ে দেয়, তাহলে কি হবে? রেদওয়ানুল করিমের শাস্তি হবে 384 ধারায়। সংজ্ঞাগুলা বুঝবেন। যখন সংজ্ঞা দিব তাহলে বলপূর্বক আদায়, হ্যাঁ, শুধু শুধু সংজ্ঞা আসলো বলপূর্বক আদায়, সেই ক্ষেত্রে আমি সংজ্ঞাটা লিখলাম, উপরে দিলাম 1860 সালের এত সালের এত 383 ধারা মোতাবেক এই সংজ্ঞা। লাস্টে কি ধারা 383 পরে শাস্তি দিয়ে লিখুন 384 বলে লিখুন, নাকি সংজ্ঞার ক্ষেত্রে দেওয়া যায়। আপনি শাস্তিটা প্রথমে, আলাদা দিলাম? হ্যাঁ, প্রথমে আপনি কি করবেন? প্রথমে লিখবেন যে বলপূর্বক সম্পত্তি আদায় বা বলপূর্বক সম্পত্তি গ্রহণ, ওই একটা কোটেশন দিবেন। দিয়া যেই জায়গায় এইটা শেষ হয়েছে ঠিক তার নিচে থেকে লেখা শুরু করবেন যে বল যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় ভীতি হুমকি দিয়ে চাঁদা মূল্যবান জামানত দান করার জন্য কি করে? ভয় ভীতি প্রদর্শন করে এবং তাকে দান চাঁদা দেওয়ার জন্য প্ররোচিত করে, প্ররোচনার ফলে সেটা কি হবে? বলপূর্বক আদায় হিসেবে গণ্য হবে। এটা তো লেখলেন। তাহলে আপনার যখনই আপনি এই যে শুরু করলেন 1860 সালের 383 ধারা মোতাবেক ভয়ভীতি প্রদর্শনের ফলে যখন কোনো সম্পত্তি অস্থাবর মূল্যবান জামানত সম্পত্তি প্রদানে প্ররোচনা দেয় এবং তা প্রদান করতে বাধ্য করে, তখন সে বলপূর্বক আদায় হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটা তো লেখলেন। তারপরে নিচে আবার লিখলেন দণ্ডবিধি আইনের 383 ধারা।
এরপরে আবার নিচে শাস্তি দিয়ে দিলেন, শাস্তি দণ্ডবিধি আইনের 384 ধারা দিয়ে আন্ডারলাইন করে দিয়ে দিবেন। কিন্তু প্রত্যেকটা লেখা শুরু করার আগে অবশ্যই ধারা দিয়ে শুরু করবেন, অবশ্যই ধারা দিয়ে শুরু করবেন। কারণ কি, এক্সামিনার আপনার যে কোন লেখাটা কোত্থেকে শুরু করছেন, সে যখন উপরে তার ধারাটা পাই যাবে, তখন সে আপনার ভিতরে অনেকটা প্রবেশের তার প্রয়োজন পড়বে না। কারণ যে উনি যেই উত্তরটা চাচ্ছে সেই উত্তর, আমরা তো মূলত চাই হচ্ছে ধারা। আমরা কি ওই স্কুল কলেজের মতো ভিতরে কি গান খোঁজার সময় আছে? সময় নাই। আমরা মূলত হচ্ছে আমাদের কর্তৃপক্ষ চায় হচ্ছে যে আমি যে ধারাটা তার কাছে চাইলাম সে এই ধারাটা আমাকে দিতে পারতেছে কি না। যখনই আপনি কি করবেন, লেখার শুরুতেই ধারাটা দিয়ে দিবেন, তখন এক্সামিনার আর ভিতরে যাওয়ার জন্য চিন্তাই করবে না, দেখবে যে হ্যাঁ ঠিক আছে সে ধারা এখানে লেখছে। আর যখনই আপনি কি করবেন, আরেকটা ভুল আমরা যেটা করি, লেখার শেষে আবার নোট দেই, বিশেষ দ্রষ্টব্য দেই। এটা হচ্ছে আমাদের জন্য খুবই ডেঞ্জারাস একটা প্রস্তুতি। কারণ কি, নোট মানে কি, বিশেষ দ্রষ্টব্য মানে কি, এতক্ষণ আপনি যা দেখছেন, আমি এখন যেটা লিখছি সেটার প্রতি আপনি বেশি মনোযোগী দেন। নোট বা বিশেষ দ্রষ্টব্য তো হচ্ছে এটাই। নোট বা বিশেষ দ্রষ্টব্য মানে কি, আমি এতক্ষণ যা লেখছি, এখন আপনি এই জায়গার মধ্যে ফোকাস করেন। এখন যেই সময় আপনি এই নোটের মধ্যে গিয়ে কি করবেন, একটা ধারার মধ্যে ভুল করলেন, একটা ধারা ছেড়ে দিলেন, একটা পিআরবি ছেড়ে দিলেন, একটা বিশেষ আইনের দ্বারা ছেড়ে দিলেন, তখন কি হবে, ওই যে আপনি উপরে এত কিছু লেখছেন, আপনার ওই লেখার মধ্যে সব ঠিক আছে, কিন্তু এখানে এসে একটা দ্বারা লেখার কারণে আপনি মার্ক কম পাবেন। এই জন্য এই নোট বিশেষ দ্রষ্টব্য এটা বর্জন করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। কারণ যেহেতু আমি গত বছর পরীক্ষা দিছি, আমার হাতে লেখা কিন্তু তেমন ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ আমি যেভাবে উপস্থাপনা করছি, আলহামদুলিল্লাহ হয়তো আমার রেজাল্টটা একটু ভালো হইতে পারতো, কারণ এগুলা সবকিছু তো আর বলা যায় না। যাই হোক, তারপরেও আমি এই রেজাল্টে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তবে আমি আশাবাদী ছিলাম যে আমি 10-এর ভিতরে থাকবো, আশাবাদী ছিলাম। কিন্তু এখন বাদ বাকিটা আল্লাহর রিজিকের মধ্যে যেটা রাখছে সেটার মধ্যে যাইতে হবে, কিছু করার নাই। কারণ আমি এক সাবজেক্টে পাইলাম হচ্ছে 44.50, আর এক সাবজেক্টে পাইলাম 34.50, আমার এখানে 10 মার্ক ডিফারেন্স হয়ে গেল। যদি এই 34-এর জায়গায় আমি 50 পাইতাম, তাহলে দেখা গেছে যে আমি ঠিকই 4-5-এর ভিতরে চলে আসতাম। 34-এর জায়গায় আমি 40 পাইলেই 4-5-এর ভিতরে চলে আসতাম। যাই হোক, এটা হচ্ছে রিজিকের, আল্লাহ যেটা রাখছে সেটাই হবে, এগুলো নিয়ে তো টেনশন করে লাভ নেই। নোট কি দিব না তাহলে? না, ওই নোট বিশেষ দ্রষ্টব্য এগুলা দিবেন না, ওইগুলা সবসময় এড়াই চলবেন। আচ্ছা, ওই যে একটা এজাহার দিছিলাম, যদি সুযোগ থাকে একটু এটার হ্যাঁ, এটা হচ্ছে একটা 9-এর খ ভুল, আর হচ্ছে 417, 9-এর খ কিন্তু 417 প্রতারণা। একটু আচ্ছা একটু পড়তে হবে। মানে আমার এখানে যে মামলা রুজু হয়েছে, হুম, মামলা রুজু হয়েছে অন্য ধারায়। এখন আমি আপনারা বলি, এটা মূলত হচ্ছে কি, আমাদের যেসব স্যাররা বিভিন্ন দায়িত্বে থাকে, ঠিক আছে, ওনারা এটারে মনে হয় যে বিভিন্ন সময় কারণ এখন যেহেতু রেকর্ডিং হচ্ছে এগুলো বলাও ঠিক না, ঠিক আছে, এটা পরে দরকার অফলাইনে বলবো না, ঠিক আছে। আচ্ছা, আমি পরে বলবানি, কারণ এটা আমার কনফিউজ লাগছে ধারা দেখে, এই জন্য আমি দিছি। হ্যাঁ, পরে বলবানি আমি, কালকে হ্যাঁ, ঠিক প্রয়োজনে আছে, ক্লাসে আবার হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা 383-তে দিলাম হচ্ছে বলপূর্বক আদায় বা গ্রহণের সংজ্ঞা। এখন এই যে যখন কি করলো, বলপূর্বক সে সম্পত্তিটা নিয়ে নিল, তার শাস্তি হবে 384 ধারা। এখানে কিন্তু মিলিয়ে পড়বো, আপনারা একটু মাথা ফ্রেশ রাখেন, তাহলে বুঝতে সহজ হবে। 383-তে পাইলাম হচ্ছে আমরা সংজ্ঞা। এখন এই বয় ভিত্তির ফলে কি করলো, আরিফ সম্পত্তিটা নুরুল ইসলাম ভাইকে হস্তান্তর করলো, বা নুরুল ইসলাম ভাই সম্পত্তিটা নিয়ে নিল, তখন নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে কি 384 ধারা। এখন এই যে নুরুল ইসলাম ভাই কি করছে, এএসআই আরিফকে ভয় দেখাইছে যে আমি তোমার ক্ষতি করব। এই যে ক্ষতি করলো, সম্পত্তিটা কিন্তু নেয় নাই, এই যে উনি যে শুধু তাকে হুমকিটা দিল, এই হুমকি, তার ক্ষতির হুমকির জন্য নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে 385 ধারা। এখানে কিন্তু এগুলো খুবই ইজি জিনিসগুলা, শুধু আপনারা একটু মাথাটা ফ্রেশ রাখেন, আমি সহজভাবে বলতেছি, আপনারা সহজভাবে বুঝবেন। 383-তে হইল সংজ্ঞা, যখন এই সম্পত্তিটা নুরুল ইসলাম ভাই নিয়ে নিল হুমকি দিয়ে, তখন নুরুল ইসলাম ভাই শাস্তি হইল কি 384। এখন নুরুল ইসলাম ভাই কি করছে, সম্পত্তি প্রদানের জন্য আরিফকে হুমকি দিছে
যে যদি তুমি এই দলিলটা আমাকে না দাও, এখানে স্বাক্ষর না করো, তাহলে কি হবে? তোমার ছেলেকে আমি আটকায় রাখবো, অথবা তোমার ক্ষতি করব, অথবা তোমার বাড়িতে আগুন দিব, অথবা তুমি ব্যবসা করতে পারবা না। তুমি কিভাবে ব্যবসা করো আমি সেটা দেখে নেব। এই যে হুমকিটা দিল, এই হুমকি দেওয়ার জন্য নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হইল 385 ধারা। এতটুকু কি ক্লিয়ার মানে হয়েছে? মানে এখানে সম্পত্তি আদায় এটা জরুরি না, কিন্তু হুমকি দিছে সম্পত্তি আদায়ের জন্য, হ্যাঁ, এটাই। হুমকি দিছে এই জন্যই হচ্ছে কি 85 ধারা। আর যদি হুমকির ফলে সম্পত্তিটা নিয়ে নিত, তাহলে শাস্তি হচ্ছে 384 ধারা। এখন আমরা যাই হচ্ছে 386 ধারা। এই বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য হুমকি দিছে কি, যদি এই সম্পত্তিটা তুমি না দাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। কি করব? মেরে ফেলবো, অথবা তোমার হাত পা আমি কেটে দেব। কথাগুলো বুঝবেন, এগুলা কিন্তু কোনো গল্প না। কি করব? মেরে ফেলবো, অথবা হাত পা কেটে ফেলবো, অথবা কি করব? তোমার আমি অঙ্গহানি করে দেব। এই যে হুমকিটা দিল, দেওয়ার পরে আরিফ কি করলো? ভয় পাইয়া সে সম্পত্তিটা দিয়ে দিল। এই যে সম্পত্তিটা নুরুল ইসলাম ভাই নিয়ে নিল, ভয় দেখাইছে কি মৃত্যু অথবা তার হাত পা কেটে ফেলা। এই কারণে নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে 386 ধারা। হুমকির ফলে এটাই হয়েছে। সম্পত্তি আদায় করে নিছে, তাহলে নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হইল কি 386 ধারা। এখন নুরুল ইসলাম ভাই কি করছে? আরিফকে বলছে যে যদি তুমি সম্পত্তি না দাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, বা কি করব, তোমার হাত পা কেটে দিব। এই যে শুধু হুমকি দিল, এই হুমকির জন্য নুরুল ইসলাম ভাইয়ের শাস্তি হবে 387। মৃত্যুর হুমকি। হুমকি, হুমকি বা মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাত। এই যে উনি কি করলো, শুধু হুমকিটা দিল, হুমকির জন্য ওনার শাস্তি হবে 387 ধারা। তারপর হচ্ছে 388 ধারা। এখন নুরুল ইসলাম ভাই রেদওয়ানুল কারিমকে কি বললো, যে যদি তুমি এই দলিলে সই না দাও তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে কোনো অভিযোগে তোমাকে আমি ফাঁসাই দেব। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধে ফাঁসাই দিব। যেমন উদাহরণ কি হইতে পারে, যে আমি তোমাকে একটা খুনের মামলায় ফাঁসাই দেব। খুনের মামলায় শাস্তি দলিল হচ্ছে, আর 86 মধ্যে পার্থক্য কি হইলো? হ্যাঁ, 86 আর 87 মধ্যে পার্থক্য কি হইলো? এতক্ষণ আপনি কইছিলেন। ছিলাম তো স্যার, ক্লাসে তো ছিলাম। ছিলেন, মনোযোগ ছিল না। 86-তে 86-তে আপনি কি আদায় করছেন? হয়েছে, আর 87-এ আদায় হয় নাই। 86-তে আপনি মৃত্যুর ভয় দেখাইয়া সম্পত্তিটা নিয়ে নিছেন। 86-তে আপনি মৃত্যুর ভয় দেখাইয়া সম্পত্তিটা নিয়ে নিছেন, এই জন্য আপনার শাস্তি হলো 386। আপনি সম্পত্তি পাইছেন। আর আপনি কি করছেন? 87-তে শুধু মৃত্যুর হুমকিটা দিছেন। এই হুমকি দেওয়ার কারণে আপনার শাস্তি হবে 387। এখানে কিন্তু সম্পত্তি নেন নাই। আর যখনই আপনি কি করবেন, অন্য কোনো মামলায় তারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের জন্য তাকে ফাঁসাই দেওয়ার জন্য, অভিযুক্ত করার জন্য আপনি কি করবেন? হুমকি দিয়ে সম্পত্তিটা নিবেন। যেমন আপনি বললেন যে কি, এএসআই আরিফ, যদি তুমি আমাকে এই সম্পত্তিটা লিখে না দাও তাহলে তোমাকে আমি খুনের মামলায় ফাঁসাই দেব। কি করব? তোমাকে খুনের মামলায় ফাঁসাই দিব। এখন আরিফ সে খুনের মামলায় না ফাঁসার জন্য আপনাকে কি করলো, তার দলিলটা বা বাড়ির সম্পত্তিটা দিয়ে দিল। এই যে আপনি সম্পত্তিটা নিয়ে নিলেন, কি করছেন? ভয় দেখাইছেন তাকে খুনের মামলায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে তাকে কি করবেন? অভিযুক্ত করবেন বা ফাঁসাই দিবেন। এই যে আপনি তার এই ভয়টা দেখাইয়া আপনি সম্পত্তিটা নিয়ে নিলেন, এই জন্য আপনার শাস্তি হবে 388 ধারা। আর যখনই আপনি কি করবেন, শুধু ভয় দেখাইছেন যে যদি এই সম্পত্তিটা না দাও তাহলে তোমাকে আমি কি করব, খুনের মামলায় ফাঁসাই দিব, কিন্তু সম্পত্তি নেন নাই, শুধু হুমকি দিছেন, এই হুমকির জন্য আপনার শাস্তি হবে 389 ধারা। এখানে কথাগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুবই কাছাকাছি শব্দ। তাহলে আমরা আবার যাই 383-তে। 383 হচ্ছে বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা আদায়ের সংজ্ঞা।
আর 84তে কি হইলো, এই যে তাকে বয় ভীতি দেখাইলেন, দেখাই আপনি সম্পত্তিটা আদায় করে নিলেন, আপনার শাস্তি হলো 384। আর 85 হচ্ছে তাকে কি করছেন, বয় ভীতি দেখানোর জন্য আপনার শাস্তি হচ্ছে 385। এখানে সম্পত্তি নেন নাই, তাহলে সম্পত্তি নেওয়ার দ্বারা হইলো 384, 386, 388। এই তিনটা হইলো কি সম্পত্তি গ্রহণ আদায় আদায়, অর্থাৎ আপনি সম্পত্তি নিয়ে নিছেন। আর 385 হইলো কি ক্ষতির বয় দেখাইছেন, কিন্তু সম্পত্তি নেন নাই, এই জন্য শাস্তি 385। আর 387 হইলো কি তাকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছেন কিন্তু সম্পত্তি নেন নাই, এটা হচ্ছে 87। আর 389 হচ্ছে কি তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত, অর্থাৎ তাকে আপনি ফাঁসাই দিবেন, বলছেন যে যদি এই সম্পত্তিটা না দাও তাহলে আমি তোমাকে খুনের মামলায় ফাঁসাই দেব। এই যে তাকে ভয় দেখাইছেন, এই ভয় দেখানোর জন্য আপনার শাস্তি হচ্ছে 389 দ্বারা। এখন বলেন আপনাদের আর কি প্রশ্ন আছে? প্রত্যেকটা কিরকম তো বোঝা, তারপরেও বোঝার সৌন্দর্য আছে। 84, 86, 88 হলো আদায় হয়েছে। 84, 86, 88 আদায়। আদায়। আর 87, 89 ভয় দেখাইছে, আদায় হয় নাই, আদায়ের জন্য ভয় দেখাইছে। হ্যাঁ, 85, 87, 89 হয়েছে ভয় দেখানোর জন্য, ভয় দেখাইছে কিন্তু আদায় হয় নাই। কিন্তু এখানে কথা আছে, কথা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার সব শেষ। কথাগুলা কি? এটা হলো ভয় ভীতি। 84 হচ্ছে শুধু ভয় দেখাইছেন, 86 হচ্ছে মৃত্যু, তাকে মেরে ফেলবেন অথবা তার অঙ্গহানি করবেন, গুরুতর আঘাত করবেন, এটার ভয় দেখাইছেন 86। গুরুতর আঘাত করবে। হ্যাঁ। আর 88তে কি করছেন, তাকে কোন মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন, অর্থাৎ তাকে এমন অপরাধে ফাঁসাই দিবেন যাতে তার কি হয়, ফাঁসি হয়ে যায় অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, এইরকম তার একটা ভয় দেখাইছেন। এই যে ভয় দেখাইয়া আপনি কি করলেন, 86তে সম্পত্তিটা আদায়, 88তে সম্পত্তিটা আদায় করলেন। আর 89 কি হলো, আপনি সম্পত্তি শুধু ভয়টা দেখাইছেন, এই জন্য আপনার শাস্তি হবে 89 দ্বারা, 389 দ্বারা। সেন্টুমিয়া কি বোঝা গেছে? সেন্টুমিয়া খালি আসতেছে আর যাইতেছে, কি সমস্যা কি? ওই বারবার ফোন হয়, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে। নুরুল এখন ইসলাম ভাই স্যার কি যে কোনো প্রশ্ন আছে? একটা জিনিস স্যার আমি প্রশ্ন করি যে আপনার 86তে যে মৃত্যুর বা গুরুতর আঘাতের ভয়ভীতি দেখায়া বলপূর্বক সম্পত্তিটা গ্রহণ করছে, এটা দ্বারা তো এটা পানিশমেন্ট শাস্তি হবে গিয়া হচ্ছে 87তে। জি না, এখন গুরুতর জি না, এই জন্যই তো আপনি তো এতক্ষণ তো মন ছিল না ক্লাসে, এই জন্য তো ক্লাসে তো আপনার মন ছিল না, এই জন্যই তো আপনি এখন 86 এর 87তে নিচ্ছেন। 86 হয়েছে কি, আপনি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাই আপনি সম্পত্তিটা নিয়ে নিছেন। সরি স্যার বুঝতে পারছি নাই। আদায় হইলে সম্পত্তি আদায় হইলে আমি আপনার সহজ উদাহরণ দেই, আপনার পাশে আপনার অক্ষয় দাদা আছে, হ্যাঁ আছে। অক্ষয় দাদাকে আপনি বলছেন যে অক্ষয় দাদা, আপনি যদি আপনার এই যে গাড়ি যেটা আপনি চালান, এই গাড়ি আপনি ছেড়ে দেন, এই গাড়ি আমি চালাবো, না হইলে আপনাকে কি করব, মেরে ফেলবো। এখন আপনার এই হুমকির ফলে অক্ষয় কি করলো, উঠে বললো ঠিক আছে ভাই, আমি কালকে থেকে এই গাড়ি চালাই যাবো না, তুমি এই গাড়ি চালাও। কি হইলো, তুমি গাড়িটা নিয়ে নিলা, তোমার শাস্তি হইলো 386। তোমার শাস্তি হইলো 386। এখন তুমি কি করছো, অক্ষয়রে বলছো যে যদি গাড়ি না ছাড়ো তাহলে তোমার এই মৃত্যু ঘটে দেবো, কিন্তু গাড়ি হ্যাঁ উঠে বলছে যে আমি গাড়ি ছাড়বো না, তুমি যা ইচ্ছা তা করো। এখন তোমার শাস্তি হচ্ছে 387। বুঝা গেল? স্যার এই 87তে যদি 87তে যদি ধরেন মৃত্যু বা গুরুতর আঘাত ঘটায় ফেলতো, তখন এর সাথে আর কোনটা আসতো? ওই যে মৃত্যু ঘটাইলে চলে যাবে 302-এ, আর গুরুতর আঘাত মানে তখন আঘাতের সঙ্গে কোন ধারাগুলো আসতো? হ্যাঁ ওইগুলোও আসবে, এটাও আসবে সাথে। আচ্ছা, না এটাই জানার লাগে স্যার, ওই সময় প্রশ্নটা করছিলাম কিন্তু আওলায় দিছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি, দণ্ডবিধি আইন হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত, দণ্ডবিধি আইনের ধারাগুলো হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনার প্রত্যেকটা কথার মধ্যে যে অপরাধটা নিহিত হবে ওই ধারাটা এখানে সংযুক্ত হবে। আপনি দেখবেন থানায় যখন একটা মামলা হয়, এটার মধ্যে কয়েকটা মানে 5টা 6টা ধারা থাকে, আবার অনেক সময় দেখা যায় 14-15টা ধারা হয়।
কি জন্য হয়? অর্থাৎ এই যে এজাহারের ভিতরে যে শব্দগুলা বলছে এই প্রত্যেকটা শব্দের জন্য এক একটা অপরাধ আছে, তখন এই শব্দের সাথে সাথে এক একটা ধারা যোগ হয়। স্যার আর কি কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে এখন আমরা যাই হচ্ছে 390 ধারা। 390 ধারা কি কইছে? দর্শতা চুরি দস্যুতা। যখন দস্যুতা হিসেবে গণ্য হয়, 90 ধারার মূল বিষয়বস্তু, চুরি যখন দস্যুতা হিসেবে গণ্য হয়। 90 ধারার মূল হেডলাইন বলা আছে চুরি যখন দস্যুতা হিসেবে গণ্য হয়। তাহলে চুরি কখন দস্যুতা হয়? সংজ্ঞা বলেন, কালকে বলছি। ওই যে চুরি করার সময় যখন কোনো ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত কইরা পলায় যাইতে চায়, বা হচ্ছে ও ইয়া এই এ- এ- ইয়া এই কি জানি একবার তো চতুর্দিক ব্যক্তি মানে ওই যে 5 জন তো 4 জন গতকালকের পড়া আজকে ভুলে গেলে চলবো? হ্যাঁ ঠিক আছে, আরিফ বলো। তাৎক্ষণিক তাৎক্ষণিক ভয় দেখাইয়া সম্পত্তি আদায়, বিষয়টা মূল বিষয়টা আর কি। চুরি করতে গেছে, তো চোর ওই মালিকের দেখে বলছে বা বুঝতে পারছে যে চোর আইছে, সেই ক্ষেত্রে সে সে মানে আসার সময় তাকে আঘাত করলো বা বল প্রয়োগ করলো, এরকম বিষয়টা। যখন চুরি কালে, কারণ চুরির কিন্তু কোনো সদস্য সংখ্যা নির্ধারণ নাই, চুরির কিন্তু সদস্য না, সংখ্যা কিন্তু মাথায় রাখবেন 20 জন লোকেও চুরি হইতে পারে, ঠিক আছে? আবার একজন লোকেও চুরি হইতে পারে। যখন চুরির কালে কোনো হুমকি দমকি চলে আসবে বা আঘাতের সম্ভাবনা চলে আসবে, তখন সেটা কি হবে? দস্যুতা হবে। তখনই সেটা দস্যুতা হয়ে যাবে। তাহলে এখন আমরা এটার সংজ্ঞা কি দেব? যে তাৎক্ষণিক চুরি কালে কোনো ব্যক্তি যদি তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতে ভয়ভীতি ভয় দেখায় দেখিয়ে, তাহলে সেটা দর্শকতা। ভয় দেখাইয়া কি করে? স্থাবর সম্পত্তি অর্পণ করে নাকি অস্থাবর সম্পত্তি? অস্থাবর আবার সম্পত্তি অস্থাবর। চুরি, দস্যুতা, ছিনতাই এগুলা কিন্তু অস্থাবর সম্পত্তি। হুম চুরি, দস্যুতা, ডাকাতি এইসব জায়গায় কিন্তু অস্থাবর সম্পত্তি কিন্তু অর্পণ হবে, মাথায় রাখবেন। আর বলপূর্বকে স্থাবর অস্থাবর দুইটাই হইতে পারে। তাহলে এটা অস্থাবর সম্পত্তি এখনো বাধ্য করে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এটা হ্যাঁ, আর কি। যখনই আপনি 90 ধারার তাহলে সংজ্ঞা কি দিবেন? চুরি কালে যখন কোনো ব্যক্তি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া অস্থাবর সম্পত্তি প্রদানের জন্য বাধ্য করে, অস্থাবর সম্পত্তি প্রদানে বাধ্য করে এবং সদস্য সংখ্যা যদি 4-এর কম হয়, তাহলে সেটা কি হবে? দস্যুতা হিসাবে গণ্য হবে। এখানে কিন্তু আপনি দস্যুতা এবং ডাকাতির মধ্যে কিন্তু সংখ্যা কিন্তু উল্লেখ দিতে হবে, যে চুরি কালে তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া অস্থাবর সম্পত্তি প্রদানে বাধ্য করে এবং সদস্য সংখ্যা যদি 4-এর কম হয়, তাহলে সেটা কি হবে? দস্যুতা হিসেবে গণ্য হবে। 390 সংজ্ঞা। আর ঠিক এই কথাটাই বলবেন যে দস্যুতা কালে যদি সদস্য সংখ্যা 5 বা তার অধিক হয়, তাহলে সেটা কি হবে? ডাকাতি হিসেবে গণ্য হবে। এটা হইলো 391 দ্বারা সংজ্ঞা। বোঝা গেল? স্যার 4-এর কম হবে না 5-এর কম হবে? না, দস্যুতা তো হবে 4 বা 4-এর কম, 5 হইলেই ডাকাতির যাইব গিয়া। ওই এমসিকিউটা একটু আলাপ করে দেন স্যার, এখানে একটা এমসিকিউ আছে, এটাই আর কি। স্যার মানে দস্যুতার দস্যুতার ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 4 জন, 4 জন, আর যখনই 5 হয়ে যাবে তখন সেটা ডাকাতি, ডাকাতি হয়ে যাবে। এটা 5 বা ততোধিক হলে ডাকাতি হয়ে যাবে। মানে 5-এর উপরে গেলে তো এটা তো ততোধিক হবে, কিন্তু সদস্য হবে কত? সর্বনিম্ন কয়জন? 5 জন। আর দস্যুতার সর্বোচ্চ 4 জন। দস্যুতার সর্বোচ্চ সদস্য 4 জন আর ডাকাতির সর্বনিম্ন 5 জন হইলে সেটা কি হবে? ডাকাতি হিসেবে গণ্য হবে। 5-এর অধিক বা 5 বা তার অধিক হইলে
ডাকাতি, আর 4 কম হইলে সেটা দস্যুতা। তাহলে 390 পাইলেন দস্যুতার সংজ্ঞা, 91 পাইলেন ডাকাতির সংজ্ঞা, 92 হচ্ছে দস্যুতার শাস্তি, আর 93 হচ্ছে দস্যুতার উদ্যোগ, প্রস্তুতি, চেষ্টা। কি করছে? এই যে আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন না মোবাইলে, এই যে সিলেটের রাস্তাঘাটে প্রায় সময় দেখা যায় যে ছিনতাইয়ের চেষ্টা চলতেছে। এই যে শুধু কি হলো, ছিনতাই করতে পারে নাই, চেষ্টা করছে, তাহলে তার শাস্তি হবে 393 দ্বারা। আর যদি তাকে আঘাত করে তাহলে 394 দ্বারা। ওই যে একজন মহিলাকে দায়ের উল্টা পাশ দিয়ে মাইর দিয়েছে না সাগরদিঘির পাড়ে, এটা 394 দ্বারা আঘাত করছে। কালকে বোঝা গেল? রাত্রে দেখলাম যে একজন ওই যে আমাদের এসআই আলফাসের ইন্ডিয়া স্যারকে ওই যে 3 জনের বাইকে করে এসে চাপাতি দিয়ে জখম করে ওই যে পিস্তল নিয়ে গেছে। তাহলে এখানে কি বোঝা গেল? 94 পর্যন্ত কি বোঝা গেল? বোঝা গেলে 94টা সামনে কি বলছেন স্যার? আবার একটু বলেন স্যার, 94টা আবার একটু বলেন। একটু মনোযোগ হন, আপনারা মনোযোগ দেন, মনোযোগ দেন। 390 হচ্ছে দস্যুতার সংজ্ঞা, একটার সাথে একটা মিলাই দিচ্ছি যাতে আপনাদের কি বুঝতে সহজ হয়। 390 দ্বারা হচ্ছে দস্যুতার সংজ্ঞা, চুরি কালে যদি তাৎক্ষণিক গুরুতর আঘাত বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া অস্থাবর সম্পত্তি প্রদানের জন্য বাধ্য করে এবং সদস্য সংখ্যা 4 কম হয়, তাহলে সেটা কি হবে? দস্যুতা হিসেবে গণ্য হবে। 390। গণ্য হবে। 391 দস্যুতা কালে যদি সদস্য সংখ্যা 5 বা তার বেশি হয় তাহলে সেটা ডাকাতি হিসেবে গণ্য হবে, ডাকাতের সংজ্ঞা শেষ। 92 দ্বারা হচ্ছে 390, অর্থাৎ দস্যুতার শাস্তি 392। 393 দস্যুতার চেষ্টা, উদ্যোগ করা, যেমন সাগরদিঘির পাড়ে এই যে একজন মহিলার কাছ থেকে গলার চেন নেওয়ার জন্য চেষ্টা করছে না সেন্টু মিয়া, এটা হলো 393। আবার কি করছে? এই সম্পত্তি নেওয়ার সময় দায়ের উল্টা পাশ দিয়ে আবার মহিলাকে আঘাত করছে না? জি স্যার। 394। বলছি স্যার। এখন যাই 395। 395 হচ্ছে ডাকাতির শাস্তি, 391 দ্বারা শাস্তি 395। সদস্য সংখ্যা কত? 5 বা তার অধিক ব্যক্তি মিলে যদি কোনো দস্যুতা সংগঠন করে তাহলে তাদের ডাকাতি করেছে বলে গণ্য হবে, ডাকাতির শাস্তি 395। 396 দ্বারা হচ্ছে খুন সহকারে ডাকাতি, খুন সহকারে ডাকাতি, অর্থাৎ 5 জন ব্যক্তি একটা করে গেছে ডাকাতি করার জন্য, গিয়ে সেখানে যখন মালিক কি করছে, বাধা সৃষ্টি করছে, তখন মালিককে চাকু দিয়ে মেরে ফেলছে বা তার হত্যা করছে, তখন সেটা হবে 396 দ্বারা, স্পেসিফিকলি দ্বারা খুন সহকারে ডাকাতি 396। বুঝা গেল? জি স্যার। এখন এই যে 97, 98 এগুলো একটু ইম্পর্টেন্ট। স্যার এই জায়গা তুলে কি 302 আর আসবে না? না কোন শো ডাকাতের? না, এখানে 302 আসবে না, এখানে ডাইরেক্ট 396। ঠিক আছে, এটার সাথে আবার 3400 দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বুঝছেন? এখানে আবার 3400 দেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো আপনি ডাকাতি করতে গিয়ে খুন করছেন, এটা তো শুধু খুন করার নাই রাস্তা, এটা তো ডাকাতি করতে গিয়ে খুন করছেন, বিধে খুন সহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড। এইটাই এটাই দ্বারা এই আপনার ক্লাস থেকে বাইরে এসেছেন কেন? যেহেতু মৃত্যুদণ্ড যাতে উল্লেখ আছে সেজন্য সে এই হ্যাঁ, এখনো ক্লাসে সেই মৃত্যুদণ্ডের ধারাটা নিয়ে আসছে কি আর 302টা বুঝছেন না দন ভাই, সেটা বুঝে দিয়েছে তো কি আর। এর দণ্ডবিধির 10টা ধারা আছে না, মৃত্যুদণ্ড এটা একটা। তাহলে কোন শো ডাকাতি? 396 দ্বারা হইলো খুন সহকারে ডাকাতি শাস্তি, এটা কিন্তু এক দ্বারায় এক শাস্তি, এটার সাথে 34 কোনো কিছু আপনারা দেওয়ার সুযোগ নাই।
তারপরে 397 মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্যোগ বা চেষ্টা সহকারে কি করা, ডাকাতি করা। এখন এটার সাথে আপনারা কোন ধারা মিলাইবেন বলেন? দস্যুতা। একটা স্পষ্ট একটা ধারা আছে। এটা প্রস্তুতি সহকারে দস্যুতা ডাকাতি শাস্তি হবে না? কালকে 382 পড়ছি না? 382। যেমন চুরি কালে আঘাত উদ্যোগের চেষ্টা নিয়ে হচ্ছে কি 382 চুরি কালে। আর যখন আপনি দস্যুতা বা ডাকাতি কালে কি করবেন, আপনি আঘাতের প্রস্তুতি নিয়ে যাবেন, তখন সেটা হবে কি 397। আর এই 97তে যখন আপনি প্রস্তুতিটা কি নিছেন, মারাত্মক অস্ত্রে, চাকু, চাইনিজ কুড়াল, পিস্তল, রিভলভার, এইরকম মারাত্মক অস্ত্রে কি করছেন, সজ্জিত হয়ে আপনি দস্যুতা বা ডাকাতি জন্য গেছেন, তখনই আপনার শাস্তি হবে 398। বুঝা গেল? তাহলে কি স্যার 397 সাথে কি 382 এটা স্যার আসবে? না না, 82 তো এটা বুঝাইলাম আর কি, যে আমরা গতকালকে যে চুরির ক্ষেত্রে যে আচ্ছা। পড়লাম, জি স্যার, জি স্যার। চুরির ক্ষেত্রে যেটা পড়লাম, যে চুরির খালে সে কি করছে, উদ্যোগ চেষ্টা নিছে, তখন হচ্ছে 382। আর দস্যুতা বা ডাকাতের খালে যখন কি করবে, মৃত্যু বা গুরুতর আঘাতের এরকম প্রস্তুতি নিয়ে যাবে, তখন তার শাস্তি হবে 397। আর এই প্রস্তুতিটা যখন কি করবে, মারাত্মক অস্ত্র, যেমন কি করছে, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল এইসব নিয়ে গেছে, তখন তার শাস্তি হবে 398। বুঝা গেল? জি স্যার। আর 399 হলো সেন্টু কি, মিয়া তো গুলাই ফেলছে না। সেন্টু মিয়া তো গুলাই ফেলা 399 সব। ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করা 399। আর 400 দ্বারা হয়েছে ডাকাতের সদস্য হওয়া। ওই যে প্রিপারেশন মামলা 399, যেটা 399 আর কি না? হ্যাঁ ওই যে প্রিপারেশন মামলা, যে প্রিপারেশন হ্যাঁ হ্যাঁ 399 তো তাই। হ্যাঁ 399, মানে ডাকাতির জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, এক জায়গায় জড়ো হইতেছেন, ঠিক আছে, যে ভাই ওগুলো আসো, আজকে আমরা ডাকাতি করতে যাব, এই যে প্রস্তুতি নিচ্ছেন, গাড়ি টাড়ি আনছেন, এরপরে তেল মালিশ করতেছেন, এই যে প্রস্তুতি গুলা নিচ্ছেন, এটা হচ্ছে 399। আর ওই যে আপনারা সবাই এক জায়গায় জড়ো হইলেন, কি ডাকাতির জন্য জড়ো হইলেন, এই জন্য আপনাদের শাস্তি হবে 400 দ্বারা। ঠিক আছে, আমাদের সময় তাহলে প্রস্তুতি নিলে হবে হচ্ছে 399, আর ওই প্রস্তুতি নেওয়ার পরে যে অন্তর্ভুক্ত হয়েছে 400 টাকা। হ্যাঁ, মানে আপনি যে সদস্য হয়েছেন, অর্থাৎ এই 5 জন লোকের মধ্যে একজন লোক আপনি হয়েছেন না, এই জন্য আপনার শাস্তি হবে 400 দ্বারা।